ও করে না, আমি করি। প্রশ্নের উত্তর পেয়ে গেলে। করি না, আমি ভূত ফুতে বিশ্বাস করি না। তুই আমার কথা বিশ্বাস হলো নেগেটিভ না এনার্জি তোমার? ব্যাপারটা, নেগেটিভ এনার্জি ব্যাপারটা তো অন্যরকম কথা, তাই না? ভূতের কিছু বিশ্বাস করি না, কিন্তু ভীষণ ভালোবাসি ভূতের সিনেমা দেখতে, ভূতের গল্প পড়তে, খুবই ভালোবাসি। দুজনেই যখন পরমদার থেকে আর কি অফারটা পেলে যে এই ধরনের একটা গল্পে অভিনয় করতে হবে, পার্নবী যেরকম বললে যে তোমার আর কি তুমি ম্যানিফেস্ট করেছো যে আমি যদি এই চরিত্রটা পেতাম বেশ মজার লাগবে, হ্যাঁ এটাই ভেবেছিলাম যে করতে পারলে বেশ মজার হয় আর কি। তারপরে 1 বছরের মধ্যে পরম অফার করে এবং উই ডিড দ্য শো। এবং অনির্বাণদার ক্ষেত্রেও কি তাই যে এরকম তুমি কি ম্যানিফেস্ট করেছিলে? হ্যাঁ, প্রথম যখন আমাকে বলা হয় আমি তো একদম কিছু জানতাম না, কারণ আমি ভোগ শুনিনি, তাই আমি প্রথমেই জানার জন্য উদ্গ্রীব ছিলাম যে চরিত্রটা কি, চরিত্রটা কেমন। শোনার পর এবং আমি এই ব্যাপারটাতে এক্সপোজ হওয়ার পর আসুন দেখা হচ্ছে, সেইটা জানার পর যে এই এই বিরাট একটা জনপ্রিয়তার ওজন যে যে গল্পটা নিয়ে, সেটার পরে মনে হয়েছিল বাবা এটা তো মানে একটা বিরাট মানে ভীষণ। তারপর আমি পরমদার শরণাপন্ন হই এবং বলি যে তুমি বলো আমি পাঠটা কীভাবে করবো। যে কোনো পাঠ পেলে আমার প্রথম যেটা হয় খুব নার্ভাস লাগে এবং মনে হয় আমি পাঠটা করতে পারবো না, কিন্তু তারপর করি। কিছু কিছু পাঠ ভালোও হয়, একদমই সব পার্টি ভালো হয় এটা না সব ভালো হয় না। একদমই। এবং পরমদার সঙ্গে কাজের অভিজ্ঞতা যদি জিজ্ঞাসা করি। দারুণ, পরমদা বললাম খুব সর্টেড। আর নিজে যেহেতু আমার এইটা একটা অভিনেতা পরিচালকদের এটা একটা ব্যাপার আছে যে যারা নিজেরা অভিনেতা তারা অভিনেতার দুঃখটা বোঝে। হ্যাঁ, যে ওই রকম করে পরমদা একজন অ্যাক্টর মানে অ্যাক্টার্স ডিরেক্টরের মতো করে সেটটাকে শান্ত রাখে, কাম রাখে, মানে খুব কমফোর্টেবল করে তোলে অভিনেতাদের জন্য। কি সেম সেম মানে একই বক্তব্য। না, পরমের সাথে দেখো অ্যাজ অ্যান অ্যাক্টর আই ওয়ার্ক উইথ হিম অনেকবার, অ্যান্ড উই হ্যাভ আ ডিফারেন্ট ক্যামেরাট্রি অন স্ক্রিন অফ স্ক্রিন। মানে ওকে পরিচালক হিসেবে পেয়ে খুব ভালো লেগেছে, কারণ সবার সাথে কাজ করতে তো একরকম এক্সপিরিয়েন্স হয় না, বাট পরমের সাথে কাজ করে এবং ওকে পরিচালক হিসেবে পেয়ে খুবই খুশি আমি। আই উড লাইক টু ওয়ার্ক উইথ হিম টাইম অ্যান্ড অ্যাগেন, বিকজ ও যেটা বললো অ্যাক্টার্সদের জন্য এত সুবিধে করে দেয়, এত অ্যান্ড ইটস সাচ এ সেফ সেট। সেফ বলতে মানে সিকিউরিটির দিক থেকে সেফ বলছে না, জাস্ট লাইক ইমোশনালি ভেরি সেফ। সো সেই হিসেবে পরমের সাথে কাজ করে খুব ভালো লেগেছে। না গো, শহরের মধ্যে সেট, আমাদের কিচ্ছু গা ছমছমা ঘটনা ঘটেনি। 1 মে ভোগ রিলিজ করছে হইচইয়ের পর্দায়। এই আপনাদের এই ভীষণই প্রিয় গল্প, পরিচিত গল্প ওয়েব সিরিজ আকারে আসছে, দৃশ্য এবং শ্রাব্য। আপনারা দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে এবং অন্যদেরকেও দেখতে বলুন যদি ভালো লাগে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। 1 মে ভোগ আসছে হইচইতে, প্লিজ ভোগ দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। কেন কাছের ওটা উনি জানেন, মানে অভিজ্ঞতার সঙ্গে আমার এটা নিয়ে অনেকবার কথা হয়েছে। অভিজ্ঞতাকে আমি বলতে বলবো আগে একটু যে কেন ওনার কেন মনে হয় যে গল্পটা আমার কাছে। পরমব্রতর সঙ্গে আমার ভোগের অনেক আগে থেকে আলাপ। পরমব্রত তারপরে কাজের সূত্রে আলাপ হয়েছিল, তারপরে ব্যাপারটা আরও অনেক বিষয়ে আলোচনা করতে করতে একটা সৌহার্দ্যের জায়গায় পৌঁছেছে। এর আগেও আমি জানি যে উনি পছন্দ করেন বিভিন্ন ধরনের অকাল্ট বিষয় নিয়ে পড়তে পছন্দ করেন, এবং শুধুমাত্র ভয় বা ধর্মীয় বিষয় হিসেবে নয়, সমাজবিদ্যার একজন ছাত্র হিসেবে তিনি ব্যাপারটাকে দেখেন, যেটুকু আমি বুঝেছি, এবং সেটাও আমার নিজের একটা পড়ার পছন্দের বিষয়। সেইখানে আমার এবং পরমব্রতর মধ্যে একটা যাকে বলে ভাবনা চিন্তার মধ্যে একটা সাযুজ্য আছে, সামঞ্জস্য আছে। এবং প্রথম যখন আমার সঙ্গে পরমব্রত আলাপ হয়, প্রথমেই বলেছিলেন যে আপনার গল্পটা আমি শুনেছি, এবং তখন আমি কোথাও একটা মানে সন্ধ্যাবেলা বোধহয় হাঁটতে বেরিয়েছিলাম, ফাঁকা রাস্তা, একা একা হাঁটছিলাম এবং হেডফোনে শুনছিলাম। খানিকক্ষণ বাদে মনে হলো যে আশেপাশে কেউ নেই কেন, এবং আমার ড্রাইভার কোথায়। তো সেই রকম পছন্দের গল্প পরমব্রতর আমার শুনে খুব ভালো লেগেছিল যে এই মুহূর্তে সবচেয়ে যাকে বলে
ক্ষমতাশালী পরিচালক এবং অভিনেতা তার ভালো লেগেছে মানে নিশ্চয়ই তাহলে খুব একটা খারাপ লিখিনি আর কি এরকম। তো যাই হোক, তারপরে উনি বলেন যে উনি চান এটা নিয়ে গল্প করতে, আরও অনেক গল্প নিয়ে আগ্রহ প্রকাশ করেন, সেগুলোর সত্ত্বেও নিয়ে কথাবার্তা হয় আছে ওনার কাছে। এবং আমি অত্যন্ত আশাবাদী যে পরমব্রতর কাছে ভোগ গল্পটা এতটাই পছন্দের এবং আমরা এত আলোচনা করেছি, আমি 100-র বেশি শতাংশ নিশ্চিত যে এর থেকে ভালো বোধ আর কি করতে পারতো না। তারপরে গল্পটা যদি তুমি জোরে করে বলো তারপরে মানে বলতে যেটা যেটা শেষ হলো তারপরে মানে না, ওটা সত্যি কথা যে ভোগ আমি যখন আমি আসলে অডিও স্টোরিটা আগে শুনেছি, তারপর গল্পটা পড়েছি। এবং তার আগে ইনসিডেন্টালি অভিজ্ঞতার অনেকগুলো গল্পর মানে মানে সিনেমা রূপ দেওয়ার দাবি আমি ওনার কাছে জানিয়ে রেখেছি। তো ভোগ কিন্তু আমি প্রথম শুনিনি অভিজ্ঞতার গল্প। আমি অভিজ্ঞতার সম্পূর্ণ অন্য দুটো গল্প আগে শুনেছি, কালিয়া মাসান এবং খোঁড়া ভৈরবীর মার, এবং তখনই সেগুলো আমি সত্যের জন্য ওনার এবং ওনার প্রকাশকের সঙ্গে যোগাযোগ করেছিলাম। ভোগটা আমার শোনা হচ্ছিল না, সামহাউ শোনা বা পড়া হচ্ছিল না। তো করতে করতে আমি একটি ভারতবর্ষের একটি অন্য প্রান্তে ছিলাম, সেখানে সন্ধেবেলা একদিন আমি হাঁটতে বেরিয়েছি আমার কাজের শেষে, এবং আর 1 ঘন্টা হাঁটবো এরকম একটা প্ল্যানে আমি ওটা শুনতে আরম্ভ করেছি। তো শেষের দিকটাতে আমি বুঝলাম যে আমি সেদিনকে মানে হাঁটতে বেরোনোটা আমার ঠিক হয়নি, মানে অন্তত ভোগ শুনতে শুনতে হাঁটতে বেরোনোটা ঠিক হয়নি, কেননা আমার হাঁটাটা শেষ করতে করতে 9:30 পৌনে 10টা বেজে গেছিলো, এবং আমি যেখানে ছিলাম সেটা খুব জনবসতিপূর্ণ এলাকা নয়। তো তার ফলে আমার মনে হলো যে একটু একটা অটোরিকশা পেলে ভালো হয় আর কি এই মুহূর্তে, আর একটা মানুষের দেখা পেলে ভালো হয়। তো এইগুলো যখন ঘটে তখন আমি বুঝতে পারি যে হ্যাঁ, তার মানে এই গল্পটার মধ্যে দম আছে। মানে এটা না, কেন আমি ছোটবেলা থেকে এই ভয়টাকে এনজয় করেছি, এই ভয়টা থেকে দূরে পালাইনি। আমি মানে প্রচণ্ড ভালোবাসি ভয় পেতে, মানে ভালোবাসি মানে পর্দায়। এমনি জীবনে ভয় পেতে ভালো খুব একটা কেউই বাসে কিনা আমি জানি না, কিন্তু পর্দায় আমি ভয় পেতে ভীষণ ভালোবাসি। এবং আমি মনে করি যে সেই ভয়টা যদি আমি ভালো না বাসি ভয় পেতে, বা ভয় পেতে আমি যদি না জানি পর্দায় কিছু দেখে বা পাতায় কিছু পড়ে, আমি ভয়টা দেখাতেও পারবো না কিন্তু মানুষকে। আগে ভয়টা পেতে হবে, মানে ভয় পাওয়ার বোধটা যদি আমার থাকে তবেই সেই বোধটা অন্য মানুষের মধ্যে আমি সেই বোধটাকে ট্যাপ করতে পারবো, আদারওয়াইজ পারবো না। পরনোয়ার ছবি, গল্প শোনা, গল্প পড়া এবং গল্প দেখার মধ্যে তো 3টের মধ্যে ডিফারেন্স আছে, তুমি যেটা বললে। তো সেক্ষেত্রে তুমি এটাকে কীভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলে পরিচালনার আসনে? তুমি যে কথাটা বললে 3টের মধ্যে পার্থক্য আছে, এটা শুনেও ভালো লাগলো, কেননা আপামর বাঙালি পাঠক ভাবেন যে কোনো পার্থক্য নেই। হ্যাঁ, লেখকরা অনেক বেশি বোঝেন, তারা ক্লিয়ারলি বলেন যে না, একটা গল্প তো আমি লিখেছি, সেটা তো আমার তো কাজ একটা পাতা নিয়ে বসে লেখা। সেটাকে আমি তো একটা উদাহরণ দিচ্ছি, ধরো অভিজ্ঞতা লিখলেন কোথাও একটা, হ্যাঁ, যে এরপর এক্স ক্যারেক্টার পরের পর খুন করতে লাগলো, ঠিক আছে, ওইটা লিখতে লাগবে ওনার একটা পাতায় 3টে লাইন। হ্যাঁ, এটা চিত্রায়িত করতে আমার লাগবে অন্তত 3টে দিন এবং অন্তত 3 শিফট করে শ্যুট, হ্যাঁ, এবং অন্তত প্রতিদিন 60 জন করে লোক ইউনিটে, ঠিক আছে। তো বুঝতেই পারছো মাধ্যম দুটো আলাদা। কিন্তু এটা আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি বাঙালি পাঠক অনেক সময় বুঝতে অসুবিধা হয়, তাদের মনে হয় যে এক্স্যাক্টলি যেটা পড়েছি আমি সেটাই দেখতে চাই। তাতে তাদের কোথায় মাধ্যমটা আলাদা, কেন এটা আলাদা করতে হয়েছে, এটা অনেক সময় বুঝিয়ে বলা যায় না। এটা নিয়ে আমি জাজ করছি না, এটা নিয়ে দোষও দিচ্ছি না। অন্তত এটা ভালো লাগে দেখে যে বাঙালিরা এখনো বই পড়েন বা গল্প শুনতে ভালোবাসেন, সেটাই বা কম কি। কিন্তু হ্যাঁ, মাধ্যম বিশেষে আলাদা হয়, মাধ্যম বিশেষে গল্পের চলন আলাদা হয়, সেই গল্পের চলনটাকে সাজাতে হয় আমার মাধ্যম অনুযায়ী আর কি। এক্ষেত্রে ভোগের ক্ষেত্রে একটা সুবিধা ছিল যে আমায় খুব কম কাজ করতে হয়েছে জিনিসটা নিয়ে, কেন ভোগ জিনিসটা তৈরি করা অনেকটা ওরকমভাবে লেখাই। অভিজ্ঞতার এরকম অন্য অনেক গল্প আছে যেগুলোতে কিন্তু আমি যখন কাজ করছি, লেখালেখি যখন করছি ওগুলোকে ভিত্তি করে, তখন কিন্তু সেটাতে আমাকে আরেকটু সিনেম্যাটিক স্ট্রাকচারে ফেলতে হচ্ছে। কিন্তু ভোগ নিয়ে আমায় সেই তুলনায় অনেক কম কাজ করতে হয়েছে, স্ট্রাকচারালি অনেক কম কাজ করতে হয়েছে, যে কারণে ভোগ অরিজিনাল গল্পটা মানে একদম এক বলা যেতে পারে, মানে 95% এক আর কি। এছাড়াও তুমি সাহিত্য নির্ভর ছবিগুলো করতে বেশি পছন্দ করো, তো সেক্ষেত্রে তোমার কি সাহিত্যর উপর প্রেমটা বেশি নাকি এই ধরনের গল্প করতে বেশি? না, আমি যে সাহিত্য নির্ভর অনেক ছবি নিজে পরিচালনা করেছি এমনটা তো নয়। আমি শুধু এই
অলৌকিক স্পেসটাতেই শুধু সাহিত্য নির্ভর কাজ করেছি। তো আগামীতে কখনো সাহিত্য নির্ভর কাজ করতে হলে যদি খুব জনপ্রিয় সাহিত্য হয় সেটা একটু সাবধান থাকতে হয় ওটা নিয়ে। তো স্পর্শকাতর বিষয় জিনিসগুলো আর কি। তো সেটা আগামীতে দেখা যাবে সেটা অন্য কোনো জনরায় সেটা করতে চাইবো কিনা। আপাতত আমি সাহিত্য নির্ভর কাজ করতে হলে আমি চেষ্টা করছি যতটা সম্ভব মানে অলৌকিক সাহিত্য নির্ভর করা যায়। পার্নু আর অনির্বাণকে কাজে নেওয়ার এখানে কাজ করার ব্যাপারটা দিদি আমি একটু আগেই বললাম যে আমি অনির্বাণের কারণটা হচ্ছে যে অনির্বাণ আমার অতীনের জন্য একজন মানে দেখুন অভিনেতা তো অনেকে আছে, সবাই খুব ভালো, কেউ একটু কম ভালো, কেউ একটু বেশি ভালো। আমার একজন পারফর্মার দরকার ছিল যে নিজেকে মানে ফিজিক্যালি ট্রান্সফর্ম করতে পারে, ফিজিক্যালি যে পরিবর্তন করতে পারে, এবং সেটা শুরু থেকেই একটা অন্য চুল দাড়ি করে ওরকম পরিবর্তন না, ওরকম পরিবর্তন তো বাহ্যিক পরিবর্তন, যার একটা মানসিক একটা মানে ভিতর থেকে যার একটা পরিবর্তন হয়, এবং সেই পরিবর্তনটাকে যে তার শরীরের মধ্যে দিয়ে পর্দায় ফুটিয়ে তুলতে পারে। তো অনির্বাণ আমার বিশ্বাস অনির্বাণ এই আমাদের পরবর্তী প্রজন্মের বা এই সময়ের মানে সব থেকে কমপ্লিট অভিনেতা বলে আমার মনে হয়। তো সেই কারণে আমি যবে থেকে ভোগ বানাবো ঠিক করেছি তবে থেকে আমি অনির্বাণ ছাড়া আর খুব একটা নড়িনি, এবং সেটা কেন সেটা বোধহয় আপনারা ট্রেলারটা দেখে বুঝতে পেরেছেন আর কি, যে মানে সেটা যখন সিরিজটাও দেখবেন না, যখন ওর চেঞ্জটা যখন দেখতে পাবেন তখন বুঝতে পারবেন যে কেন অনির্বাণকে দরকার ছিল। এবার পার্নোর কথা বলি। পার্নোকে এক্স্যাক্টলি পার্নোরটা যাকে বলা যায়, ইংরেজিতে একটা কথা আছে অ্যান্টি কাস্টিং, প্রো কাস্টিং একটা হয়, সেটা হচ্ছে যে আমাকে আমার মতো দেখতে, মোটামুটি একটা সুশ্রী দেখতে, ধরে নিন একটা চশমা পরি, ইংরেজি বাংলা দুটো ভালো বলতে পারি, একটা ভদ্রঘরের ছেলে বোঝা যায়, একটু পড়াশোনা করেছি সামান্য, এরকমই চরিত্র একটা আমার জন্য দেওয়া হলো। আমার কাছে ওটা কেক ওয়াক। হ্যাঁ, আমাকে যদি কেউ একটা মানে ধরুন একটা মালদার বা একটা ধরুন বালুরঘাটের একটা একেবারে প্রান্তিক একটা চরিত্র করতে বলে, এক তো হচ্ছে অভিনেতা হিসেবে সেটা আমার দারুণ লাগে যে আমি তো এই লোকটা নই। আমার যখন এই সুযোগটা দেওয়া হচ্ছে আমি আমার সবটুকু দেওয়ার চেষ্টা করব, আর এটাকেই অ্যান্টি কাস্টিং বলে। এবার এটা কারোর চেহারায় থাকতে হয়। পার্নোর চেহারায় ডামরি আছে একজন, পার্নো সেটা অনেক শহুরেপনা নানা রকম দিয়ে সেটা ঢাকা থাকে। তো এটা একজন পরিচালক হিসেবে আমার মনে হয় আমার একটা কাজ যে এই বাহ্যিক আড়ম্বরের মাঝখান থেকে মধ্যে থেকে আমি আসল মানুষটাকে দেখতে পাচ্ছি কিনা। প্রচণ্ড মানে ভাবা যায় না। আমি অন্য কোনো কাজ নিয়ে আজকে আগামীতে যদি ভোগ অন্য কোনো ভাষায় কখনো হয় এবং সেটা যদি তার দায়িত্ব যদি আমি থাকি, মানে আমি কিন্তু খুব অনির্বাণ এবং পার্নোকে এবং সুদীপাদি এবং রনিদা এদের প্রত্যেককে ভীষণ মিস করবো। আমার করা সব থেকে এখনো অবধি গুরুত্বপূর্ণ এই জনরাতে, এই অলৌকিক সুপারন্যাচারাল হরর জনরাতে আমার করা এখনো অবধি সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।